বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস। ইতিপূর্বে আমরা দুটি ক্লাস নিয়েছি, তোমরা অনলাইন থেকে দেখতে পারবে। বুলিয়ান অ্যালজেব্রা কি এবং বুলিয়ান অ্যালজেব্রা এবং সাধারণ অ্যালজেব্রার মধ্যে পার্থক্য, বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কি কি ব্যবহার করা হয়, কি কি মেথড আছে এবং বুলিয়ান অ্যালজেব্রা করতে আমাদের কি কি ধরনের থিওরেম প্রয়োজন হয়, প্রত্যেকটি জিনিস আমাদের এখানে আলোচনা করা হয়েছে পূর্ববর্তী দুটি ভিডিওতে। তো বুলিয়ান অ্যালজেব্রা খুবই একটা সহজ একটা বিষয়। যদি তুমি ধারাবাহিকভাবে যদি 2টা বা 3টা বা 4টা ক্লাস যদি টানা করো, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা অনেক সহজ মনে হবে। অনেক স্টুডেন্ট মনে করে বুলিয়ান অ্যালজেব্রা খুব কঠিন। কঠিন কেন? তাকে ভালো করে সহজ উপায়ে শেখানো হয় না এবং তাকে বেসিক ক্লিয়ার না। বেসিক ক্লিয়ার না করতে পারার কারণে বা বেসিক ভালোভাবে না দেওয়ার কারণে বা বোঝানোর কারণে বুলিয়ান অ্যালজেব্রা কি হয়, বুলিয়ান অ্যালজেব্রা তার কাছে অনেক বড় কঠিন একটি বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। তো আমাদের টানা যদি 4টা ক্লাস যদি করানো যায় বা টানা যদি 4টা ক্লাস তোমরা করো, এই টপিকসটা খুবই ইজি মনে হবে। আচ্ছা, তো তোমরা বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ইতিপূর্বে আমরা যে ক্লাসগুলো নিয়েছি, আজকে হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমাদের এক্সাম্পল হচ্ছে 3 নাম্বার। তো এখানে একটা লজিক্যাল ফাংশন দেওয়া আছে। এই লজিক্যাল ফাংশনকে কি করতে হবে? বুলিয়ান অ্যালজেব্রায় রূপান্তর করতে হবে বা বুলিয়ান অ্যালজেব্রা করতে হবে। তো বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে বইয়ের ভিতরে তো বইয়ে যিনি লিখেছে তার যেভাবে ইচ্ছা সেভাবেই তারা কমন নিয়েছে, সেভাবে তারা মেথড লিখেছে। কিন্তু কোন লাইনে কোন মেথড ব্যবহার করা হয়েছে বা কি মেথড ব্যবহার করলে আমরা এই বুলিয়ান অ্যালজেব্রা খুব সহজ মনে হবে, সেটা কিন্তু বইয়ের ভিতরে নেই। সেটা বইয়ের ভিতরে নেই। আমরা এটা বলে দেব হচ্ছে এই 4টা মেথড আমাকে মনে রাখতে হবে। 4টা বইয়ের ভিতরে বা কোথাও কোনো মেথডের কথা বলা নেই, কিন্তু আমরা এই 4টা মেথড আমরা বের করেছি। যে প্রথমে কি আছে? প্রথমে হচ্ছে হোলবার। এই হোলবারের কাজ করতে হবে, এর পরবর্তীতে কাজ করতে হবে গুণের কাজ। গুণ যদি না থাকে, হোলবার যদি না থাকে, তাহলে কমন। কমনের কাজ যদি না থাকে, তাহলে কি কমনও যদি না যায়, তাহলে কি ইউজ করতে হবে? ফর্মুলা ইউজ করতে হবে। তো প্রত্যেকটা জিনিস আমরা দেখি, মিলিয়ে মিলিয়ে দেখবো। তো এখানে কি আছে? এক্স ওয়াই বার জেড। এখানে কি আছে? আপনার হচ্ছে এক্স বার ওয়াই জেড প্লাস হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, এখন এইখানে আমাদের এখানে প্রথমেই হচ্ছে 1 নাম্বার মেথড দিয়ে আছে হোলবার। হোলবার কি আছে এখানে? এখানে হোলবার নেই, তার মানে হোলবারের কাজ বাদ। এরপর কি আছে? গুণ। এখানে কিন্তু গুণ নেই। গুণ কোনটাকে বলে বা কোন জিনিসটাকে গুণ করলে আমাদের সূত্রে ফেলা যাবে, সেটা আমরা ইতিপূর্বে দেখিয়েছি। এরপর কি আছে? এরপর হচ্ছে কমন। আমরা দেখবো কমন চাই কিনা। ওকে, আমরা দেখি কমনে যায় কিনা। প্রথমে কি আছে? প্রথমে হচ্ছে এক্স বার ওয়াই জেড। এখানে কি আছে? এক্স বার ওয়াই বার জেড। এখানে আছে এক্স ওয়াই জেড। ওকে, তো আমরা প্রথমে দেখি যে আমাদের এখানে কি কমন আছে। এখানে ওয়াই বার জেড দেখতে পাচ্ছি, এখানেও কি দেখতে পাচ্ছি? ওয়াই বার জেড। তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি ওয়াই বার জেড। কমন নিলে এখান থেকে এক্স, এখান থেকে এক্স বার, এক্স প্লাস এক্স বার, ওকে, প্লাস এক্স ওয়াই জেড ঠিক থাকবে। এখন ওয়াই বার জেড, এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু কত? ইকুয়াল হচ্ছে 1। আমরা পড়েছিলাম এ প্লাস হচ্ছে এ বার ইকুয়াল 1। কেন 1 সেটা আমরা কিন্তু ব্যাখ্যা দিয়েছি। যখন আমরা বেসিক থিওরেম পড়েছি, মৌলিক উপপাদ্য পড়েছি, তখন আমরা এটা ক্লিয়ার করেছি যে একই ধরনের ভেরিয়েবল যদি থাকে, একটা পজিটিভ একটা কি নেগেটিভ, বা একটা হাই একটা কি থাকে লো থাকে, সেই ক্ষেত্রে পজিটিভের মান 1, নেগেটিভের মান কি 0, বা হাইয়ের মান 1, লোর মান কি 0, তাহলে 1 প্লাস 0 কত আসে? 1। সেই লজিকে বা সেই অর্থে এ প্লাস এ বার ইকুয়াল টু কত? 1। তাহলে আমরা এখানে এক্স প্লাস এক্স বার যে কথা, এ প্লাস এ বার কি একই কথা, তাহলে ইন্টু কত? 1 প্লাস কত? এক্স ওয়াই জেড। ঠিক আছে, এখন ওয়াই জেড ইন্টু 1 ইকুয়াল টু কত? ওয়াই জেড। ঠিক আছে, আর এখানে কি আছে? এক্স ওয়াই জেড। আমরা দেখবো যে এইখান থেকে কোনো কিছু কমনে যায়? আমাদের কিন্তু কমনে যায়। কমনে যায় কোনটা? কমনে যায় কিন্তু জেড। জেড কিন্তু এখানে কিন্তু কমনে যাচ্ছে। এখন বোঝার বিষয়টা হচ্ছে যেখানে আমরা আরেকটা লাইন লিখতে পারি যে ওয়াই বার জেড ইন্টু 1 সমান কত? ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড। এটা যদি নাও লিখি, এখান থেকে যদি সরাসরি কমন নেই, তারপরেও কিন্তু হবে। তাহলে আমাদের যদি এখানে জেড যদি কমনে যায়, তাহলে কি থাকে? ওয়াই প্লাস এক্স ওয়াই, ওয়াই বার প্লাস এক্স ওয়াই। এখন আমরা ডাস্টারটা নিয়ে নিই। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে কি আসছে? ওয়াই বার প্লাস এক্স ওয়াই। একটা ভেরিয়েবলের সাথে যোগ অবস্থায় দুটি ভেরিয়েবল কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে বিভাজনের সূত্র। আমরা বিভাজনের সূত্র পড়েছিলাম এ প্লাস বি ইন্টু কত? সি। এ একবার কার সাথে যোগ? এ একবার হচ্ছে বির সাথে যোগ। এ একবার যখন বির সাথে যোগ হয়ে যাচ্ছে, মাঝখানে কি থাকতেছে? ইন্টু। তাহলে এ প্লাস বি আর কি থাকতেছে? এ প্লাস কত? সি। এটা হচ্ছে আমাদের বিভাজনের সূত্র। তো দেখো এখানে কি এ প্লাস বি ইন্টু সি, এখানে কি আছে?
ওয়াই বার প্লাস এক্স ওয়াই। তাহলে ওয়াই বার একবার এক্স এর সাথে যোগ, ওয়াই বার কার সাথে যোগ, ওয়াই এর সাথে যোগ। ঠিক আছে, আমরা করতে পারি। তাহলে জেড ইন্টু ওয়াই বার প্লাস এক্স, যে কথা এক্স প্লাস ওয়াই বার কি একই কথা, যেহেতু আমাদের সিকোয়েন্সিয়াল অর্ডারটা মেনটেন করতে হবে। এক্স প্লাস ওয়াই বার প্লাস কত ওয়াই। এখন জেড ইন্টু এক্স প্লাস কত ওয়াই বার। এখন ওয়াই বার প্লাস ওয়াই, তাহলে আমরা যখন বলেছি এ প্লাস এ বার ইকুয়াল টু কত 1, তাহলে ওয়াই বার প্লাস ওয়াই কত 1। ঠিক আছে 1। এখন দেখা যাচ্ছে যে জেড এক্স প্লাস ওয়াই বারের সাথে কি গুণ সম্পর্ক, তাহলে গুণ দিলেও হবে না দিলেও হবে। কেন হবে, কেন গুণ না দিলে হবে? এক্স যদি জেড যদি এক্স এর সাথে গুণ যায়, তার মানে কি হবে এক্স জেড প্লাস কি হবে ওয়াই বার কত জেড ইন্টু এই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই বার ইন্টু 1 মানে কি জেড ইন্টু এক্স প্লাস ওয়াই বার, একই কথা। তাহলে দেখো যে এক্স জেড কোন সূত্রের মধ্যে পড়ছে, পড়েনি। ওয়াই বার জেড কোন সূত্রের মধ্যে পড়ছে, কোন সূত্রের মধ্যে পড়ছে না। তার মানে হচ্ছে এটাই আমাদের কিন্তু অ্যান্সার। সঞ্চল কত জেড ইন্টু এক্স প্লাস কত ওয়াই বার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। জাস্ট এই লজিকটা আমাদের হচ্ছে জাস্ট কি বললাম যে টানা হচ্ছে 3টা বা 4টা ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে করো, আর ক্লাসগুলো যদি প্রত্যেকটা কথা যদি তুমি নিতে পারো, তাহলে এই টপিকটা একদম সহজ মনে হবে। মুখস্থ বিদ্যা হচ্ছে কিন্তু বেশি দিন থাকবে না, আর মুখস্থ বিদ্যা তুমি যেটা পড়ে যাবা বা মুখস্থ করে যাবা সেটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে না। এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে নিয়ম শিখতে হবে। নিয়ম যদি আমি যখন শিখবো বা রপ্ত করতে পারবো বা আয়ত্ত করতে পারবো, তখন একটা জিনিসকে আমি এক লাইন বাড়াইও লিখতে পারি, কমেও লিখতে পারি। কখন, যখন আমি যে বিষয়টা সম্পর্কে অবগত। আমি এই বিষয়টা সম্পর্কে অবগত না, তাহলে তো আমি এই জিনিসটাকে একটা জিনিসকে ছোট করতে পারবো না বা বড় করতে পারবো না। ঠিক আছে, আমরা এটা মুছে দেবো। আমরা হচ্ছে আরেকটি ম্যাথ দেখব। ম্যাথটি হচ্ছে বইটা হাতে নিয়ে নিলাম। এরপরে ম্যাথ আছে আমাদের হচ্ছে 4 নাম্বার, কোনটা বি সি বার প্লাস হচ্ছে এ বার কত ডি ইন্টু এ বি বার প্লাস কত সি ডি বার। এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ, আমরা বইটা দেখে নিলাম। এখন দেখো যে আমাদের এখানে হোলবার আছে, আমাদের এখানে হোলবার নেই। এখন কি আছে, হোলবার যেহেতু নেই, আমাদের কি আছে দেখো তো গুণ। এইটা অংশের সাথে কি সম্পর্ক, গুণ সম্পর্ক না? আচ্ছা ঠিক আছে, আমি আরো সহজ করে দিচ্ছি যে বি সি বার একবার হচ্ছে এ বি বারের সাথে গুণ, বি সি বার কার সাথে গুণ, সি ডি বারের সাথে গুণ। ওকে, এ ডি এ বি বারের সাথে, এ বার ডি কার সাথে, সি ডি বারের সাথে গুণ। একদম সহজ পন্থায় কিন্তু বলে দিলাম। যখন দুইটা জিনিস একটা জিনিসের সাথে হচ্ছে যখন গুণ করবো, তখন কিন্তু এই জিনিসটা ভুলের সম্ভাবনা বেশি হবে। তাহলে আমরা যদি এখানে বি সি বার আছে আর এখানে কি আছে এ বি বার, তার মানে এ বি বারটা আগে লিখবো, যেহেতু হচ্ছে আমাদের অ্যালফাবেটটা এ বিটা কি আগে। তার মানে এ বি বার বি সি বার ইন্টু প্লাস এখানে কি আছে বি সি বার ইন্টু সি ডি বার প্লাস এখানে হচ্ছে এ বার ডি ইন্টু কত এ বি বার প্লাস এখানে কি হবে এ বার ডি ইন্টু সি ডি বার। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা আগে দেখবো যে কোনো সূত্রের মাধ্যমে সূত্রের মধ্যে ফেলা যায় কিনা বা সূত্র চাই কিনা। কোন সূত্র, বেসিক থিওরেম, তার মানে হচ্ছে মৌলিক উপপাদ্য। এখন এখানে স্পষ্ট দেয়া আছে বি ইন্টু বি বার ইকুয়াল টু কত 0, তার মানে এ ইন্টু 0 ইন্টু কত সি বার, এটা তো দাঁড়াচ্ছে। তার মানে এই সম্পূর্ণটা কি 0। এখানে দেখো সি বার ইন্টু সি 0, এখানে কি আছে, এখানে আছে এ বার আর কি আছে এখানে এ আছে, মানে কি সম্পূর্ণটা 0। এখানে কি আছে, এখানে আছে আপনার হচ্ছে ডি আর কত আছে ডি বার ইকুয়াল টু কত 0। আমরা যেহেতু পড়েছি এ প্লাস এ বার ইকুয়াল টু কত 1, কারণ এই হায়ার মান 1, লোর মান কত 0, সেজন্য 1। কিন্তু এখানে কি আছে এ ইন্টু এ বার, তাহলে একই ভেরিয়েবল, একটা হাই একটা লো, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে সেই ক্ষেত্রে ধনাত্মকের মান 1, ঋণাত্মকের মান 0। 1 ইন্টু 0 কত আসে 0। আচ্ছা, আমরা প্রত্যেকটার এখন মান বসাবো। তার মানে এখানে এ ইন্টু এইভাবে যদি নাও দিই তারপর হবে 0 ইন্টু সি বার, এইরকমই তো আসে। আচ্ছা, আমি এটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা,
প্লাস বি ইন্টু 0 ইন্টু ডি বার। ওকে, প্লাস এবার সরি এখানে হচ্ছে 0 ইন্টু ডি ইন্টু কত বি বার, তার মানে এ বার ইন্টু এ ইকুয়াল টু 0, প্লাস এখানে কি আছে এ বার সি ইন্টু কত 0। ওকে, তার মানে আমি এই লাইনটা লিখলাম হচ্ছে বোঝার সুবিধার্থে। যদি আমি এই লাইনটা যদি নাও লিখতাম, তার মানে যদি তোমরা যদি পরীক্ষার মধ্যে যখন আসবে তখন এটা যদি সম্পূর্ণটা 0 দিয়ে দাও, এখানে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, তারপরেও কিন্তু এটা সঠিক। তাহলে 0-র সাথে আমরা জানি 0-এর সাথে গুণ করলে, যে কোনো কিছু গুণ করলে কি হয় 0ই হয়ে যায়। তাহলে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস কত 0, তার মানে সমান কত 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।